প্রিয় নবম দশম এসএসসি শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম। সালামের উত্তর দেওয়া অজীব, অবশ্যই কমেন্ট বক্সে সালামের উত্তর দিয়ে 90টা নেকি নিয়ে নাও। আমি তোমাদের হোসেন ভাই নতুন একটা ভিডিও নিয়ে আসলাম। আজকে তোমাদের এই এসএসসি দেখো গণিত বইয়ের বাস্তব সংখ্যার যে ক্লাস নিয়েছি, প্রথম অধ্যায়ে বেসিক নিয়ে আলোচনা করেছি, তারই লক্ষ্যে আজকে হচ্ছে পার্ট 2 আলোচনা করবো। আজকে ক্লাস নম্বর হচ্ছে 2। আজকে আমরা টাইপ 3 অর্থাৎ নিয়ম নাম্বার 3 নিয়ে আলোচনা করব। এভাবে তোমাদের এই অধ্যায়টি কয়েকটা নিয়মের মাধ্যমে কয়েকটা টাইপে আমাদের এই অধ্যায় শেষ করে ফেল দেবো, এবং এভাবেই তোমাদের এই অধ্যায় থেকে শুরু করে তোমাদের গণিত বই সকল অধ্যায় একেবারে পানি পানি করে ফেল দেবো। এগুলো ক্লাস করলে তোমাকে আর কোথাও প্রাইভেট পড়তে হবে না, এবং এগুলো ক্লাস করলেই দেখবা তুমি পরীক্ষায় এগুলোই আসছে, এগুলো টাইপের ভিতর থেকেই আসবে, এর বাইরে আসবে না। তুমি টেস্ট পেপার খুলে দেখবা যে আমি যেগুলো টাইপ পড়াবো এগুলোর বাইরে আসবে না, টেস্ট পেপার খুললেই দেখবা এগুলোই আসছে। তো বেশি কথা না বলে শুরু করি। দেখো, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবে এবং বন্ধুদের মাঝে শেয়ার করবা, এবং যারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখছো তোমাদেরকে ধন্যবাদ। তো চলো শুরু করি। দেখো, আজকে আমরা শিখবো হচ্ছে সদৃশ আবৃত দশমিক ভগ্নাংশের প্রকাশ। দেখো, তোমরা যদি আগের ক্লাসগুলো না দেখো, অর্থাৎ যে প্রথমে একটা ক্লাস নিয়েছি বেসিক ক্লাস, ওটা যদি না দেখো এটা তুমি তেমনভাবে বুঝবা না। তাই তোমাদেরকে অনুরোধ, আগেকার ক্লাসটা তোমরা দেখে আসো, দেখে আসলে এই ক্লাসটা তুমি ভালোভাবে বুঝবা। তো চলো শুরু করি। দেখো, আগের ক্লাসে আমরা বেসিক নিয়ে আলোচনা করছি। আমাদের নির্ণয় করতে বলছে সদৃশ আবৃত দশমিক ভগ্নাংশে প্রকাশ করতে বলছে। এগুলো আছে হচ্ছে বিসদৃশ আছে, এগুলো আসে হচ্ছে বিসদৃশে, আমাদের আনতে হবে সদৃশ আবৃত দশমিক ভগ্নাংশে আনতে হবে। এখন আমরা দেখব সদৃশ কি, সদৃশ কি আর বিসদৃশ কি আমরা সেটা দেখব। দেখো, আমরা এখানে লিখি সদৃশ, সদৃশ, সদৃশ আমরা লিখি। দেখো, সদৃশ হচ্ছে কি, দেখো যদি তোমার দশমিকের পরে, অর্থাৎ দশমিকের পরে তোমাকে দুইটা সংখ্যা দিবে। দেখো এখানে ধরো তোমাকে দিলে 2.34, আর একটা দিল হচ্ছে 2.84। ধরো এটার উপর পৌনঃপুনিক আছে, এটার উপর পৌনঃপুনিক আছে। দেখো সদৃশ কি, ধরো দশমিকের পরে তোমার যে দুইটা সংখ্যা দিবে তোমাকে, এই দুইটাতে দেখো যদি মিল থাকে তাহলে বুঝবা সদৃশ, আর যদি অমিল থাকে তাহলে বুঝবা বিসদৃশ। তাহলে আমরা দেখি মিল আছে কিনা। দেখো দশমিকের পরে দেখো অনাবৃত সংখ্যা হচ্ছে মানে কি, দেখো অনাবৃত মানে কি, যেটার উপর পৌনঃপুনিক নেই সেটা হচ্ছে অনাবৃত, আর আবৃত মানে কি, যেটার উপর পৌনঃপুনিক আছে। মনে রাখবা, আবৃত মানে হচ্ছে পৌনঃপুনিক আছে সেটা। তাহলে দেখো দশমিকের পরে এটা হচ্ছে অনাবৃত সংখ্যা, 3 হচ্ছে অনাবৃত সংখ্যা, যেহেতু পৌনঃপুনিক নেই সেটা হচ্ছে অনাবৃত সংখ্যা। তার মানে একটা অনাবৃত সংখ্যা আছে, তার মানে এখানে লেখলাম হচ্ছে 1। তারপরে দেখো এটাতে দেখি দশমিকের পরে এটাতেও আছে হচ্ছে একটা অনাবৃত সংখ্যা, তার মানে মিলে গেছে। এখন অনাবৃত সংখ্যা মিলে গেছে, এখন আমরা আবৃত সংখ্যা দেখব মিলছে কিনা। তাহলে আবৃত সংখ্যা আছে দশমিকের পরে, এখানে আছে হচ্ছে একটা, তাহলে এটাতে দেখি এখানে আছে হচ্ছে একটা, যেহেতু মিলে গেছে তার মানে কি এটা হচ্ছে সদৃশ। তারপরে দেখো আমরা আরেকটা এক্সাম্পল দেখি। দেখো মিলে গেলেই বুঝবা এটা হচ্ছে সদৃশ। দেখো আরেকটা এক্সাম্পল দেখো, ধরো তোমাকে দিলে হচ্ছে 2.346, আর একটা সংখ্যা দিলে হচ্ছে 3.948। দেখো তোমাকে এই দুইটা সংখ্যা দিল, তোমাকে বললো এটা সদৃশ কিনা। দেখো তুমি দেখবা যে দশমিকের পরে কি মিল আছে কিনা তাই দেখবা। তাহলে দেখো এখানে দশমিকের পরে এখানে একটা অনাবৃত সংখ্যা আছে, তাহলে এটার আছে দশমিকের পরে একটা অনাবৃত সংখ্যা, তার মানে মিল আছে। তার মানে এখন আমরা আবৃত সংখ্যা দেখবো। আবৃত সংখ্যা আছে দেখো পৌনঃপুনিকালা, তাহলে এখানে একটা দুইটা, তাহলে দুইটা পৌনঃপুনিকাল সংখ্যা আছে, ওটাতে দেখি এখন এটাতেও আছে এটাতেও আছে, তার মানে মিলে গেছে, তার মানে এটা হচ্ছে সদৃশ। আর বিসদৃশ কি, দেখো এখানে আমরা লিখি বিসদৃশ, বিসদৃশ, বিসদৃশ কি, দেখো বিসদৃশ হচ্ছে মিলবে না, দুইটাই দিবে তোমাকে, দুইটার ভিতর একটাও মিলবে না। দেখো এগুলো হচ্ছে বিসদৃশ। আমরা যদি একটা দেখি, দেখো ক নাম্বারটা যদি আমরা তুলি, এখানে দিয়েছে হচ্ছে প্রথমে একটা দিয়েছে হচ্ছে 2.23, এরপর আছে হচ্ছে পৌনঃপুনিক, আর একটা দিয়েছে হচ্ছে 5.23, এরপর হচ্ছে 5, এরপর পৌনঃপুনিক। দেখো এখানে হচ্ছে বিসদৃশ মানে কি মিলবে না, এটার হচ্ছে বিপরীত, সদৃশ মানে কি মিলবে, আর বিসদৃশ হচ্ছে মিলবে না। দেখো এখানে আছে দশমিকের পরে একটা অনাবৃত সংখ্যা, অর্থাৎ পৌনঃপুনিক ছাড়া সংখ্যা একটা, তার মানে ওটাতে দেখি এখানে আছে পৌনঃপুনিক ছাড়া হচ্ছে দশমিকের পরে একটা সংখ্যা, তার মানে এটা মিলছে। কিন্তু এর পরেরটা আমরা দেখি, দেখো এটা আছে দশমিকের পরে একটা পৌনঃপুনিকালা সংখ্যা, আবৃত সংখ্যা এটা, তাহলে একটা, আর এখানে কত আছে দশমিকের পরে একটা দুইটা আছে পৌনঃপুনিক সংখ্যা, তার মানে কি মিলল না।
অর্থাৎ মিললে হচ্ছে সদৃশ আর না মিললে হচ্ছে বিসদৃশ। আমরা যদি আরেকটা দেখি, দেখো এগুলো দেখো সবগুলো হচ্ছে বিসদৃশ। দেখো এখানে আছে হচ্ছে দশমিকের পরে একটা আছে অনাবৃত সংখ্যা, আর এখানে আছে হচ্ছে দশমিকের পরে দুইটা অনাবৃত সংখ্যা, আর এখানে আছে হচ্ছে একটা পৌনমণিক সংখ্যা, একটা আছে পৌনমণিক সংখ্যা। কিন্তু এই দুইটা অনাবৃত সংখ্যা এখানে আছে, এখানে একটা আছে, এই জন্য এটা হচ্ছে বিসদৃশ। আমাদেরকে বিসদৃশ থেকে আমাদেরকে সদৃশে আনতে বলছে। চলো এখন আমরা সদৃশে আনি। দেখো সদৃশ ভগ্নাংশে আনি। তো আমরা প্রথমে ক নাম্বারটা তুলি। দেখো এখানে ক নাম্বারটা তুলি, আছে হচ্ছে কি 2.23, এরপর আছে হচ্ছে পৌনপুণিক, আর একটা আছে হচ্ছে 5.235, এই দুইটার উপর আছে হচ্ছে পৌনপুণিক। আমাদের কি আনতে হবে? সদৃশ আনতে হবে। এগুলো আছে হচ্ছে বিসদৃশে। দেখো এগুলো আনার জন্য আমি তোমাকে দুইটা নিয়ম লিখে লিখছি। দেখো এখানে নিয়মে একে বলছে অনাবৃত অংশের সর্বোচ্চ সংখ্যা আনতে হবে। দেখো এই দুইটা যে অনাবৃত সংখ্যা আছে, এখানে আছে হচ্ছে একটা, এখানে আছে হচ্ছে একটা। এখন দুইটার ভিতর সর্বোচ্চ কোনটা? এটার এবং এটার ভিতর সর্বোচ্চ হচ্ছে, যদি এখানে দুইটা থাকতো তাহলে সর্বোচ্চ হতো দুইটা, যেহেতু আমাদের একটা আছে দুইটাতেই, তার মানে সর্বোচ্চ সংখ্যা হবে এক। দেখো অনাবৃত অংশের সর্বোচ্চ সংখ্যা লিখতে হবে, তারপরে কি করতে হবে? 2 নাম্বারটা নিয়ম, আবৃত অংশের সংখ্যাগুলো লসাগু করতে হবে। অর্থাৎ আবৃত মানে কি? পৌনপুণিকলার সংখ্যা। তাহলে আবৃত সংখ্যাগুলোর হচ্ছে লসাগু। দেখো এখানে আবৃত সংখ্যা কয়টা আছে? এটাতে আছে হচ্ছে আবৃত সংখ্যা একটা, তাহলে এখানে হচ্ছে এক, এখানে আবৃত সংখ্যা এক আছে, এই জন্য এখানে হবে এক। আর এটাতে আছে কয়টা? দেখো একটা দুইটা আছে। আবৃত মানে কি? পৌনপুণিক এলার সংখ্যা, তার মানে এখানে আছে হচ্ছে দুইটা। তাহলে এই কি করতে হবে? আবৃত অংশের সংখ্যাগুলোর লসাগু নির্ণয় করতে হবে। তাহলে 1 ও 2 এর আমরা এখন লসাগু নির্ণয় করব। বুঝছো? দেখো আবার দেখো, প্রথমে কি আছে? অনাবৃত অংশের সর্বোচ্চ সংখ্যা নির্ণয় করতে হবে। অর্থাৎ অনাবৃত এখানে আছে একটা, এখানে আছে হচ্ছে একটা, তাহলে সর্বোচ্চ কি? ওই একই। তারপরে কি বলছে? আবৃত অংশের সংখ্যাগুলো লসাগু, অর্থাৎ আবৃত মানে কি? পৌনপুণিক যেগুলোর উপর আছে সেগুলো হচ্ছে লসাগু আনতে হবে। তাহলে এটার উপর পৌনপুণিক আছে একটা, একটার উপর পৌনপুণিক আছে মানে এক, আর এখানে দুইটার উপর পৌনপুণিক আছে মানে এখানে দুই। তাহলে 1 ও 2 এর আমাদের লসাগু নির্ণয় করতে হবে। আমরা 1 ও 2 এর লসাগু নির্ণয় করি। দেখো 1 ও 2 এর লসাগু আমরা করি। এখানে সর্বোচ্চ সংখ্যা পেলাম হচ্ছে এক, আমরা এখানে লিখি। দেখো অনাবৃত, দেখো আমরা মিশাই আগে ভালোভাবে বোঝাই। দেখো এখানে অনাবৃত সংখ্যা সর্বোচ্চ পাচ্ছি কোনটা? দেখো অনাবৃত অংশের সর্বোচ্চ সংখ্যা পাচ্ছি কয়টা? দেখো এটা একটা পাচ্ছি, এখানে একটা, তার মানে সর্বোচ্চ সংখ্যা এক। তাহলে এখানে লিখবো অনাবৃত সংখ্যা হবে হচ্ছে এক, সর্বোচ্চ সংখ্যা এক। এখানে লিখবা, আরও লিখলে লেখা যাবে যে অনাবৃত সর্বোচ্চ সংখ্যা এক। আমি অনাবৃত সংখ্যাই লিখলাম। তারপর হচ্ছে আবৃত, কি বলছে? আবৃত অংশের সংখ্যাগুলোর লসাগু। এখানে হবে আবৃত সংখ্যাগুলোর লসাগু। এত বড় লেখা লাগবে না, তুমি আবৃত সংখ্যা লিখলে হবে। তুমি যদি আরও লিখতে চাও লিখবা। আমি লিখলাম আবৃত সংখ্যা ইকুয়াল টু, দেখো এটার লসাগু আগে নির্ণয় করি। দেখো এখানে যদি 2 দ্বারা ভাগ দিই তাহলে এখানে এক আসে, এখানে এক আসে, তাহলে 2 এবং 1 হচ্ছে গুণ হবে, তাহলে 2 একে 2, তাহলে এটার লসাগু পেলাম হচ্ছে 2, এবং 1 এবং 2 এর লসাগু পেলাম হচ্ছে 2। এখন আবৃত সংখ্যা এখানে লিখবো হচ্ছে 2। দেখো এখন আমাদের লসাগু আর এই দুইটা নিয়ম আমাদের হয়ে গেছে। এখন আমরা সদৃশে আনবো। দেখো এখানে প্রথম সংখ্যা কি আছে? প্রথম সংখ্যা আছে হচ্ছে 2.23, এরপর আছে হচ্ছে পৌনপুণিক। দেখো আমাদের এই দুইটা যোগ করে কত হয়? দেখো 1 ও 2 যোগ করলে হয় 3টা, তার মানে দশমিকের পরে আমাদের 3টা সংখ্যা আনতে হবে। তার ভিতর একটা হচ্ছে অনাবৃত সংখ্যা আনবো, আর দুইটা আনবো হচ্ছে আবৃত সংখ্যা। দেখো এই দুইটা আগে প্রথমে যোগ করবা, তাহলে কয়টা হয়? 3 হয়। তাহলে আর অনাবৃত সংখ্যা এখানে আছে হচ্ছে 1, মানে 3টার ভিতরে একটা হবে অনাবৃত সংখ্যা, আর আবৃত সংখ্যা আছে 2টা, অর্থাৎ 3টার ভিতর 2টা হবে আবৃত সংখ্যা। তাহলে আমরা আগে এটা তুলি। দেখো 2 দশমিক, অর্থাৎ দশমিকের পরের কাজ হবে এগুলো। 2 দশমিক আমাদের কি করতে হবে? অনাবৃত সংখ্যা 1 এবং আবৃত সংখ্যা 2, আমাদের 3টা আনতে হবে। তাহলে আমরা 3টা আনি। দেখো প্রথমে এই অনাবৃত সংখ্যা একটা লিখি, 2 আছে। তারপর আমাদের আবৃত সংখ্যা যেহেতু আমাদের 2টা আনতে হবে, তাহলে কি করব? দেখো এখানে আছে হচ্ছে একটা আছে, তার মানে আমার 2টা আনতে হবে। যেটার উপর পৌনপুণিক আছে সেটা শুধু আমরা রিপিট করব, পৌনপুণিক ছাড়া কোনো সংখ্যা রিপিট করব না। তার মানে এখানে আরেকটা দরকার, আমরা কোনটা রিপিট করব? এই 3টা রিপিট করব, যেহেতু 3-এর পর পৌনপুণিক আছে, আমরা 3টা আরেকবার লিখব। দেখো এখন আমাদের অনাবৃত সংখ্যা হয়ে গেছে একটা, আর আবৃত সংখ্যা হয়েছে কয়টা? একটা, দুইটা। এই দুইটার উপর আমরা পৌনপুণিক দেব। দেখো তোমরা কি বুঝছো? অনাবৃত সংখ্যা আমরা দশমিকের পর একটা আছে, একটা আনছি,
তারপরে যেহেতু আমাদের দশমিকের পরে কয়টা সংখ্যা আনতে বলছে, দেখো 1 ও 2 যোগ করবা, 2 হচ্ছে 1 আর 2 যোগ করলে হয় 3, তার মানে দশমিকের পরে আমাদের 3টা সংখ্যা আনতে হবে। আমরা 3টা সংখ্যা আনছি, এর ভিতর অনাবৃত সংখ্যা কয়টা, একটা, আর আবৃত সংখ্যা কয়টা, দুইটা। দেখো আমরা আনছি অনাবৃত সংখ্যা একটা আনছি, আর আবৃত সংখ্যা আনছি দুইটা, তার মানে এটাই হয়ে গেল সদৃশ। তারপরে আমরা এটার করি, দেখো পরে আসে হচ্ছে 5.235, এটার পর হচ্ছে 15 মিনিট। দেখো এখন আমাদের কি আনতে হবে, দেখো এই দুইটা যোগ করবা তাহলে 3টা, তার মানে দশমিকের পর আমাদের 3টা সংখ্যা আনতে হবে। তাহলে আমরা দেখি, দেখো 5 পয়েন্ট, দশমিকের পর আমাদের 3টা সংখ্যা আনতে হবে। একটা হচ্ছে অনাবৃত, অর্থাৎ একটা এখানে অনাবৃত আছেই, আমরা 2 লিখলাম। তারপর হচ্ছে দুইটা হচ্ছে আবৃত, তার মানে দুইটা এখানে আবৃত আছেই, আমরা লিখি 3, 5, এরপর আছে 15। তার মানে এটাই হয়ে গেল আমাদের সদৃশ। আশা করি বুঝছো। দেখো আমরা এখন পরেরটা করি, খ নাম্বারটা করি। দেখো খ নাম্বার কি আছে, খ নাম্বার আছে হচ্ছে 7.26, এরপর 15 একটা সংখ্যা, আর একটা আছে হচ্ছে 4.237, এই 7 এর পর আছে হচ্ছে 15। আমাদের কি করতে হবে, প্রথমে অনাবৃত অংশের সর্বোচ্চ সংখ্যা নির্ণয় করতে হবে। অনাবৃত অংশ হচ্ছে কোনগুলো, যেগুলোর উপর 15 নেই। তাহলে দেখো এখানে আছে হচ্ছে একটা, এখানে আছে হচ্ছে একটা, দুইটা, তার মানে সর্বোচ্চ কোনটা, এখানে আছে 1, এখানে 2, তার মানে 2 হচ্ছে সর্বোচ্চ, তাহলে এখানে হবে 2। তাহলে আমরা অনাবৃত কি পেলাম, অনাবৃত অনাবৃত সর্বোচ্চ সংখ্যা, অনাবৃত সর্বোচ্চ সংখ্যা পেলাম এখানে 2 আমরা লিখবো। তারপরে কি করতে হবে, এখানে বলছে আবৃত অংশের সংখ্যাগুলো লসাগু। আবৃত মানে কি, যেগুলোর উপর পৌনঃপুনিক আছে। এখানে আছে হচ্ছে 1, আর এখানে আছে হচ্ছে, এখানেও আছে হচ্ছে 1, তাহলে মানে 1 ও 1 এর লসাগু হবে একই, তার মানে এখানে আবৃত সংখ্যা পেলাম হচ্ছে 1, আবৃত সংখ্যা পেলাম হচ্ছে 1। দেখো এখন আমরা সদৃশে আনি, প্রথমটা কি আছে, দেখো প্রথমটা আছে হচ্ছে 7.26, দেখো এটা, দেখো এই দুইটা যোগ করবে আগে, তারপরে বুঝবে দশমিকের পরে কয়টা সংখ্যা হবে, 2 আর 1 যোগ করলে হয় 3, তার মানে আমাদের দশমিকের পরে 3টা সংখ্যা আনতে হবে। দেখো আমরা এই 6 এর পর 15 আছে, দেখো আমরা তুলি আগে দশমিকের আগে সংখ্যা, তারপরে কি করতে হবে, এখানে অনাবৃত সংখ্যা আনতে হবে কয়টা, 2টা আনতে হবে, আর আবৃত সংখ্যা আনতে হবে একটা। তাহলে দেখো এখানে আছে হচ্ছে 2, আছে হচ্ছে একটা, আছে হচ্ছে অনাবৃত সংখ্যা, আমাদের কয়টা আনতে হবে, দশমিকের পর 3টা সংখ্যা আনতে হবে। তাহলে আমরা কোনটা নিয়ে যাবো, দেখো 6 এর উপর যেহেতু পৌনঃপুনিক আছে, আমরা 6 আরও 2টা আনবো। 6 যেটার উপর শুধু পৌনঃপুনিক আছে সেটা রিপিট হবে, যেটার উপর পৌনঃপুনিক নেই সেটা কিন্তু একবারই হবে, ওটা কিন্তু রিপিট হবে না। তার মানে এখানে কত হবে, দেখো 6 আমরা 2বার লিখবো, কারণ এখানে 3টা দশমিকের পর আমাদের 3টা সংখ্যা আনতে হবে, 2 আর 1 যোগ করলে হয় 3, তার ভিতর একটা হবে হচ্ছে আবৃত আর 2টা হবে হচ্ছে অনাবৃত। তাহলে আমরা 2টা আমরা অনাবৃত হচ্ছে, এই 2টা অনাবৃত দিলাম, আর একটা হচ্ছে আবৃত। আবৃত মানে কি, দশম, এরপর হচ্ছে পৌনঃপুনিক, আমরা পৌনঃপুনিক দিলাম। দেখো এটা হয়ে গেল। এখন আমরা এটার নির্ণয় করি সদৃশ, 4.237, এরপর আছে হচ্ছে পৌনঃপুনিক। দেখো আমাদের আনতে হবে কি, এই দুইটা যোগ করবা, 1 ও 2 যোগ করা হয় 3, তার মানে দশমিকের পরে আমাদের 3টা সংখ্যা আনতে হবে, তার ভিতর অনাবৃত সংখ্যা থাকবে 2টি এবং আবৃত সংখ্যা থাকবে 1টি। তাহলে আমরা দশমিকের পরে লিখি 4 পয়েন্ট, এখানে আছে হচ্ছে 2টা আছেই, যেহেতু দেখো অনাবৃত সংখ্যা 2টা লাগবে, আমাদের 2টা এখানে আছেই, আমরা 2, 3 দিলাম, আর আবৃত সংখ্যা লাগবে একটি আমাদের আছে এখানে 7, এরপর আছে হচ্ছে পৌনঃপুনিক। তাহলে আমাদের এটাই হয়ে গেল উত্তর। দেখো এটাই হচ্ছে সদৃশ। আশা করি বুঝছো। পরেরটা দেখি, দেখো 3 নাম্বারটা করি, তাড়াতাড়ি করি, সময় চলে যাচ্ছে। দেখো এটা হচ্ছে গ নাম্বার আছে কি, 5.7, এরপর পৌনঃপুনিক, তারপর আছে হচ্ছে 8.34, এরপর আছে হচ্ছে পৌনঃপুনিক 2টার পরই, তারপর আছে হচ্ছে 6.245, এই 3টার পরে আছে হচ্ছে পৌনঃপুনিক। দেখো আমাদের কি করতে হবে, প্রথমে নিয়মটা একটা দেখো, অনাবৃত অংশের সর্বোচ্চ সংখ্যা নির্ণয় করতে হবে, অর্থাৎ অনাবৃত অংশ কয়টা আছে তার সর্বোচ্চ সংখ্যা কয়টা সেটা নির্ণয় করতে হবে। তাহলে এখানে অনাবৃত একটাও নেই, এখানে 7 এর উপর পৌনঃপুনিক আছে, এখানেও একটা অনাবৃত নেই, এগুলোর উপর পৌনঃপুনিক আছে, এখানেও একটাও অনাবৃত সংখ্যা নেই। তার মানে আমাদের কি রাখতে হবে, অনাবৃত সংখ্যা একটাও নেই মানে কি, শূন্য লিখবো, অনাবৃত সংখ্যা শূন্যটা হবে, শূন্য হবে। তারপরে কি বলছে, আবৃত অংশের সংখ্যাগুলো লসাগু নির্ণয় করতে বলছে।
আবৃত সংখ্যাগুলো যে কয়টা থাকবে সেগুলো লসাগু নির্ণয় করবো। দেখো এখানে আছে হচ্ছে একটা, তারপরে এখানে আছে হচ্ছে একটা দুইটা, এখানে আছে হচ্ছে দুইটা, এখানে আছে হচ্ছে দশমিকের পরে একটা দুইটা তিনটাতে আছে, এখানে 3 লাগবে। এখন আমাদের তিনটার আমরা লসাগু করি। দেখো এখানে 1 2 3 যদি আমরা লসাগু করি, দেখো এগুলো একবার কেটে যাবে। এখানে যদি 2 বার দিই তাহলে এখানে 1 হয়, এখানে 1 হয়, এখানে 3 হয়। আবার যদি আমরা 3 দ্বারা দিই তাহলে এখানে 1 হয়, এখানে 1 হয়, এখানে 1 হয়। তাহলে আমরা 3 গুণন 2 দিই তাহলে হয় হচ্ছে 6। তাহলে এখানে লসাগু আমরা কি পেলাম? 6। তার মানে আবৃত অংশের সংখ্যা লিখব কি? 6। আবৃত সংখ্যা হবে সংখ্যা ইকুয়াল টু 6 হবে। এখন আমরা দেখো সদৃশ আনবো। প্রথমটা তুলি, দেখো প্রথমটা আছে হচ্ছে 5.7, এরপর আছে হচ্ছে পৌনঃপুনিক। দেখো আমাদের দশমিকের পরে কয়টা সংখ্যা আনতে হবে? এই দুইটা যোগ করবে, তাহলে এই 6 আর এই 0 যোগ করলে হয় 6টি, অর্থাৎ দশমিকের পরে আমাদের 6টা সংখ্যা আনতেই হবে। তার মানে এখানে লিখি, দেখো 5 আছে, 5 পয়েন্ট, এখানে 6টা সংখ্যা আনতে হবে। যেহেতু আমাদের অনাবৃত সংখ্যা একটাও নেই, শূন্যটা আছে, তার মানে কি আমাদের আবৃত সংখ্যা আনতে হবে। এখানে 6টি কোনটা নিয়ে যাবো? যেটার পর পৌনঃপুনিক আছে সেটা আমরা 6 বার লিখবো। তাহলে আমরা এখানে 7, আমরা 6টা লিখি, 1 2 3 4 5 6। দেখো এখন এই 6 এটার পর এবং এটার পর যদি পৌনঃপুনিক দাও তাহলে বুঝবা যে দশমিকের পর আবৃত সংখ্যা আছে হচ্ছে 6টি। দেখো অনাবৃত সংখ্যা কিন্তু শূন্যটা আছে, অর্থাৎ নাই, তাই জন্য আমরা অনাবৃত সংখ্যা দিইনি। তারপরটা দেখো আছে হচ্ছে 8.34, এই দুইটার প্লাস হচ্ছে পৌনঃপুনিক। আমাদের কি করতে হবে? এই দুইটা যোগ করবো আগে, দুইটা যোগ করে বুঝবা যে দশমিকের পরে কয়টা সংখ্যা হবে। তাহলে 6 আর 0 যোগ করলে 6, তার মানে দশমিকের পরে 6টা সংখ্যা হবে। তাহলে এখানে আমরা প্রথমে দশমিক লিখি, দেখো 8 পয়েন্ট, এরপর হবে হচ্ছে 6টা সংখ্যা। তাহলে যেহেতু তোমার দুইটার উপর পৌনঃপুনিক আছে আর যেহেতু অনাবৃত সংখ্যা নেই, এই দুইটা আমরা রিপিট করব। দেখো 6টা লিখবো আমরা, 3 4 3 4 3 4। দেখো আমাদের 6টা হয়ে গেছে। এখন এটার উপর পৌনঃপুনিক দিলে হচ্ছে, এটার উপর পৌনঃপুনিক দিয়ে হচ্ছে, তার মানে বোঝা যাচ্ছে এই কয়টা ব্যামাক পৌনঃপুনিকের ভিতরে আছে। তারপর এটা দেখো আছে হচ্ছে 6.2, এরপর হচ্ছে 4 5, এটার আছে দেখো, এরপর আছে হচ্ছে পৌনঃপুনিক। আমাদের কি করতে হবে? এটা যোগ করবো প্রথমে যে কয়টা হবে দশমিকের পরে, তাহলে 6 আর 0 যোগ করে 6, তার মানে দশমিকের পরে আমাদের 6টার ঘর লিখতে হবে। তাহলে আমাদের এখানে লিখি, দেখো 6 পয়েন্ট, এখানে কয়টা ঘর লিখতে হবে? 6টা। তাহলে আমরা লিখি, দেখো 2 4 5, আবার লিখি 2 4 5, আমরা রিপিট করলাম, আমাদের 6টা হয়ে গেছে। এখন আমরা এরপর পৌনঃপুনিক দিব। দেখো আমাদের বলছে অনাবৃত সংখ্যা থাকবে শূন্যটা, আমাদের অনাবৃত সংখ্যা একটাও নেই। অনাবৃত মানে কি? পৌনঃপুনিক ছাড়া সংখ্যা। আর আবৃত সংখ্যা থাকবে 6টি, আমাদের 6টি হয়ে গেছে। তাহলে এটাই হচ্ছে সদৃশে উত্তর, এটাই পেয়ে গেলাম। দেখো তোমরা সদৃশ কেন জানা জরুরি? কারণ এই সদৃশ না জানলে তুমি যোগ বিয়োগ গুণ ভাগ কিছুই পারবে না। সামনে যেহেতু আমাদের টাইপ 5 6 7 8 এগুলো যোগ করব বিয়োগ করব, সেগুলোর ক্ষেত্রে তোমাদের এই সদৃশ জানতে হবে, তাই তোমাদের সদৃশ খুব ভালোভাবে জানতে হবে। তো দেখো আমরা এখন ঘ নাম্বারটা করি, সবাই মনোযোগ সহকারে দেখো। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করবে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশেই থাকবে এবং বন্ধুদের মাঝে শেয়ার করবে। এবং আগে থেকে যারা লাইক করে সাবস্ক্রাইব করে রাখছো অবশ্যই তোমাদেরকে ধন্যবাদ। দেখো এখন আমরা ঘ নাম্বারটা তুলি, 3 2, তারপর আছে হচ্ছে দেখো এগুলোর উপর কিন্তু পৌনঃপুনিক নেই। তারপর দেখো আছে হচ্ছে 2.19, এটার পরেও কিন্তু পৌনঃপুনিক নেই। তারপর আছে হচ্ছে 4.3256, এই দুটার পাস হচ্ছে পৌনঃপুনিক। দেখো আমাদেরকে সদৃশ আনতে বলছে। প্রথমে আমরা কি করব? অনাবৃত অংশের সর্বোচ্চ সংখ্যা নির্ণয় করব। তাহলে অনাবৃত অংশ আছে এখানে হচ্ছে 2টা, এখানে আছে হচ্ছে 2টা, যেহেতু পৌনঃপুনিক নেই সেটা হচ্ছে অনাবৃত। তারপর এখানে আছে হচ্ছে 2টা, আর এখানে আছে হচ্ছে 2টা, তার মানে সর্বোচ্চ কি ওই 2টাই আছে, 3 4টা নেই, কারণ ওই 2টা হবে। তাহলে অনাবৃত কি পেলাম? আমরা লিখি অনাবৃত সংখ্যা ইকুয়াল টু 2। তারপরে কি বলছে? আবৃত অংশের সংখ্যাগুলোর লসাগু, অর্থাৎ আবৃত অংশ মানে কি বুঝলা? যেগুলো পৌনঃপুনিক আছে সেগুলো হচ্ছে আবৃত। তাহলে আবৃত অংশের সংখ্যাগুলোর আমাদের লসাগু নির্ণয় করতে হবে। দেখো আবৃত কোনটার পর আছে? এখানে হচ্ছে পৌনঃপুনিক নেই, তার মানে আবৃত সংখ্যা নেই। তাহলে এটা দেখো এটার পরও আবৃত সংখ্যা নেই, তার মানে পৌনঃপুনিক নেই। তারপরে দেখো এটা আছে, এই এখানে আছে 2টার উপর পৌনঃপুনিক, তার মানে এখানে পৌনঃপুনিক আছে, তার মানে খালি এখানে কিছু নেই, এগুলো হচ্ছে শূন্য আছে, আর এখানে আছে হচ্ছে 2, তার মানে লসাগু হবে হচ্ছে 2। তাহলে আমরা আবৃত অংশের লসাগু পেলাম হচ্ছে 2। তাহলে আমরা লিখি এখানে আবৃত সংখ্যা হবে সংখ্যা 2, আমরা 2 লিখলাম। দেখো এখানে যেহেতু এগুলোতে নেই, শুধু এটাতে আছে 2, তা আমরা 2 লিখলাম। তাহলে এখন আমাদের সদৃশ আনি। দেখো প্রথমটা আছে হচ্ছে 1 2
0.32। এটাতে আমরা প্রথমে সদস্য আনি। দেখো আমার দশমিকের পরে কয়টা ঘর হবে, কয়টা সংখ্যা হবে সেটা কীভাবে মনে রাখবা, এই দুইটা যোগ করবা, তাহলে 2 আর 2 যোগ করলে 4, তার মানে দশমিকের পরে আমাদের 4টা সংখ্যা আনতে হবে। তাহলে আমরা দশমিকের আগে পর্যন্ত লিখে নিই, 12 দশমিক পর্যন্ত লিখে নিলাম। তারপরে যেহেতু এখানে অনাবৃত সংখ্যা থাকবে 2টা এবং আবৃত সংখ্যা থাকবে 2টা, আমাদের লিখতে হবে। দেখো আমরা এখন অনাবৃত সংখ্যা লিখি, অনাবৃত সংখ্যা 2টা লিখতে হবে, এখানে 2টা আছেই, আমরা 2টা লিখি। এখন আবৃত সংখ্যা লিখতে হবে 2টা। দেখো আবৃত সংখ্যা যেহেতু আমাদের একটাও নেই, পৌনঃপুনিক সংখ্যা একটাও নেই, তার মানে আমরা এখানে কি করব, এখানে এটা হচ্ছে অনাবৃত সংখ্যা, এটার উপর পৌনঃপুনিক নেই যে এটা আমরা রিপিট করব, যেটার উপর পৌনঃপুনিক থাকবে সেটা শুধু রিপিট করব, যেটার উপর পৌনঃপুনিক থাকবে না সেটা রিপিট হবে না। তার মানে এখন আমরা কি করব, এখানে 2টা আমাদের আবৃত সংখ্যার ক্ষেত্রে এখানে আমাদের 2টা শূন্য দিতে হবে। দেখো 2টা শূন্য দিয়ে তারপর আমরা পৌনঃপুনিক দেবো। দেখো এটাই হয়ে গেল সদৃশ। তারপরে দেখো আছে হচ্ছে দ্বিতীয় সংখ্যা হচ্ছে 2.19, এটাই হচ্ছে, এটাকে এখন আমরা সদৃশ আনি। দেখো আমাদের কি করতে হবে, দশমিকের পর কয়টা ঘর হবে এটা যোগ করবা, তাহলে 2 আর 2 যোগ করলে হয় 4, তাহলে দশমিকের পর আমাদের 4টা ঘর হবে। তাহলে আমরা লিখি, দেখো এখানে 2 পয়েন্ট, এখানে অনাবৃত সংখ্যা কয়টা থাকবে 2টা, তার মানে অনাবৃত এখানে 2টা আছে, আমরা লিখি 19। তারপরে দেখো এখানে বলছে আবৃত সংখ্যা হবে 2টা, তাহলে আবৃত সংখ্যা তো এখানেও নেই, তার মানে কি করতে হবে, শূন্য লিখতে হবে। যখন আবৃত সংখ্যা থাকতো তাহলে আমরা আবৃত সংখ্যায় দিতাম, এটা রিপিট করবা না যেন, অনাবৃত সংখ্যা রিপিট হয় না, যেটার উপর পৌনঃপুনিক থাকে সেটা রিপিট হয়, মনে রাখবা। তাহলে এখানে 2টা আমাদের শূন্য দিব এবং তারপর পৌনঃপুনিক দিব, তাহলে হয়ে যাবে। দেখো তারপরে আছে হচ্ছে 4.4.325, তাহলে এই দুইটার বাস হচ্ছে পৌনঃপুনিক। তাহলে আমরা লিখি, দেখো এখানে বলছে এই দুইটা যোগ করবো আগে 4টা, তার মানে দশমিকের পর আমাদের 4টা হবে, তারপরে অনাবৃত থাকবে হচ্ছে 2টা, আবৃত থাকবে 2টা, তাহলে আমরা লিখি, দেখো 4 আগে দশমিক আগে লিখলাম, তারপরে অনাবৃত সংখ্যা থাকবে 2টা, তাহলে আমরা 3 এখানে আসেই, তার মানে 2টা আছে, আমাদের লিখতে হচ্ছে না। আর আবৃত সংখ্যা থাকবে 2টা, এখানেও 2টা আছে, তার মানে আমাদের হয়ে গেছে। দেখো এখানে 5, 6, এটার উপর হচ্ছে পৌনঃপুনিক। আমাদের এ পর্যন্তই উত্তর হয়ে গেছে। দেখো আশা করি বুঝছো, যদি তোমরা বুঝে থাকো, তোমরা যদি না বোঝো অবশ্যই কমেন্ট বক্সে জানাবা, এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবে। এবং তোমাদের জন্য একটা তোমার হোমওয়ার্ক দিলাম, এটা হচ্ছে HW, তোমাদের তুমি যদি পারো তাহলে বুঝে থাকো তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবা যে এটার কি হবে। 3, 4, এরপর হচ্ছে পৌনঃপুনিক, আর একটা দিলাম হচ্ছে 2.12, এরপর আছে হচ্ছে 4, এরপর হচ্ছে পৌনঃপুনিক, আর একটা হচ্ছে 2.132, এটা এই দুইটার পৌনঃপুনিক। দেখো তুমি যদি পারো এটার সদৃশে মানে আমাকে কমেন্ট বক্সে জানাও। তো ভিডিওটি আজকে এ পর্যন্ত, টাইপ 3 শেষ করলাম। এরপর তোমাদের টাইপ 4 নিয়ে আলোচনা করব, একবারেই টাইপ 5, 6, 7 এইগুলো আলোচনা করলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, তাই আমরা একটাকে টাইপ করে শিখতেছি। দেখো এভাবে তোমাদের পুরো অধ্যায় একেবারে কভার করে দেব, এবং এভাবে তোমাদের পুরো গণিত বই একেবারে শেষ করে ফেলে দেব, তোমরা শুধু আমার পাশেই থাকবা। এগুলো না জানলে তোমার, দেখো সামনে যে আমরা সদৃশের যোগ দিবে, বিয়োগ দিবে, পৌনঃপুনিক কলা, বিয়োগ, ভাগ, গুণ, এগুলো তুমি পারবে না, তাই এই সদৃশ ক্লাসটা তুমি মনোযোগ সহকারে দেখবা। তো পরবর্তীতে আমরা টাইপ 4 নিয়ে আলোচনা করব, সেই ক্লাসটি তোমরা প্লেলিস্টে পেয়ে যাবা, অবশ্যই দেখবা। এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবে, বন্ধুদের মাঝে শেয়ার করবা, এবং তুমি কততম ব্যাচ অবশ্যই কমেন্ট বক্সে জানাবা, এবং আর ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবা, এবং তোমার কোন টপিক নিয়ে সমস্যা অবশ্যই কমেন্ট বক্সে জানাবা। তো পরবর্তী ক্লাসটি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।